এখন আমরা শুরু করব এসএসসি মডেল টেস্টের মাস্টার ক্লাস জীববিজ্ঞানের অধ্যায় 9 দ্রুত প্রদান ও চলনের লেকচার 2। তো আমরা লেকচার 1-এ মোটামুটি সব টপিকগুলো কভার করছি। হ্যাঁ, তো লেকচার 2-তে আমরা উম, সম্ভাব্য যে প্রশ্নগুলো আছে এগুলো একটু আলোচনা করব, ঠিক আছে? তো তার আগে আমি অল্প একটু করে তোমাদেরকে বন এবং অস্থি এবং তরুণাস্থি নিয়ে একটু ধারণা দিব, যাতে আরেকটু ক্লিয়ার হয় তোমাদের। হ্যাঁ, তো তার আগে একটু বলে নেই, তরুণাস্থি আর অস্থি, ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। ওকে, তরুণাস্থি এবং অস্থি জিনিসটা কি আসলে? তরুণাস্থি এবং অস্থি নিয়ে আমাদের সবারই মোটামুটি একটা ধারণা থাকে যে হ্যাঁ, কোনো পার্ট আছে যেটা শরীরের কি খুবই নরম পার্ট, কোনো পার্ট আছে যেটা হচ্ছে শক্ত পার্ট। তো আমাদের এই অস্থি হচ্ছে আমাদের যোজক কলার রূপান্তরিত রূপ। ঠিক আছে, আর তরুণাস্থি কি? তরুণাস্থি হচ্ছে আমাদের যোজক কলার ভিন্ন রূপ, ঠিক আছে। এটাকে আমরা বলবো যোজক কলার ভিন্ন রূপ। এই পার্টটা আমাদের এমসিকিউতে একটা সম্ভাব্য প্রশ্ন। হ্যাঁ, আমরা গত ক্লাসেও কি সলভ করছি, তাই না? তার মানে এটা হচ্ছে যোজক কলার ভিন্ন রূপ। ওকে, তাহলে এখন দেখো, অস্থিটা স্বাভাবিকভাবে কি থাকে, এটার মধ্যে জৈব এবং অজৈব পদার্থ থাকে, ঠিক আছে। জৈব অজৈব পদার্থ থাকে, এবং এটার মধ্যে কি থাকে, কিছু পরিমাণ পানি থাকে। হ্যাঁ, অজৈব পদার্থের মধ্যেই কিছু পরিমাণ পানি থাকে। এখানে মূলত আমরা জানি যে ফসফরাস, তারপরে হচ্ছে স্পেশালি ক্যালসিয়াম, তাই না, ম্যাগনেসিয়াম, এই সকল অজৈব পদার্থ থাকে। আর কিছু পরিমাণে জৈব পদার্থ থাকে, যেমন হচ্ছে ধরো প্রোটিন, তারপরে হচ্ছে ধরো অন্যান্য যে সকল কোষ থাকে তারা, হ্যাঁ, তো কোষ থাকে, প্রোটিন থাকে, এরা হচ্ছে সকল আমাদের জৈব পদার্থ। আচ্ছা, ঠিক আছে। আর অস্থি কি দিয়ে স্বাভাবিকভাবে গঠিত হয়? এটা হচ্ছে আমাদের যে মাতৃকা থাকে, এই মাতৃকাটার মধ্যে ক্যালসিয়ামটা সম্পূর্ণভাবে জমা হয়, ঠিক আছে, মানে জমা হয়। তো ক্যালসিয়াম জমা হওয়ার কারণে এই জায়গাটা ক্যালসিফাইড হয়ে যাবে, শক্ত হয়ে যায়। এই কারণে হচ্ছে তরুণাস্থিটা মূলত এত, মানে অস্থিটা এত শক্ত হয়, ঠিক আছে, কঠিন হয়। তো তরুণাস্থির ক্ষেত্রে কি হয়? তরুণাস্থির ক্ষেত্রে কোনো প্রকার ক্যালসিয়ামের জমা হয় না। এখানে কি থাকে? এখানে কন্ড্রিন নামের একটা তরল, একটা উপাদান থাকে। বলা যায় এই কন্ড্রিন উপাদানটা কি করে? তরুণাস্থিটাকে নরম করে, ঠিক আছে। এটার কারণে কি হয়? তরুণাস্থি নরম ও স্থিতিস্থাপক হয়। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যে মাতৃকা থাকে, মাতৃকার মধ্যে কি হয়? ক্যালসিয়াম জমা হয়, তাই শক্ত হয়ে যায়। তাছাড়া এখানে কি থাকে? আহ অস্থি মানে কি? অস্টিও, তাই না? অস্থি মানে অস্টিও। অস্টিও তিনটা টাইপের কোষ থাকে, একটা ব্লাস্ট, একটা ক্লাস্ট, আর একটা সাইট। এটা নিয়ে আমি অলরেডি বলে ফেলছি, তাই এটা আর বলবো না। আর এখানে কি থাকে? এই অস্টিওব্লাস্ট, ক্লাস্ট, সাইট, এরা মিলে কি করতেছে? অস্থির কোষ গঠন করতেছে। আর এই অস্থির যে আবরণ, এই আবরণটার নাম কি? এই আবরণের নাম হচ্ছে পেরি। পেরি মানে আবরণ, অস্ট্রিয়াম। অস্ট্রিয়াম মানে অস্থি, তাহলে পেরি অস্টিয়াম। ঠিক আছে, ওকে। আর তরুণাস্থির আবরণ কি? তরুণাস্থির আবরণ হবে পেরি কন কন্ড্রিয়াম, ঠিক আছে। আচ্ছা, আই হোপ এটুক পর্যন্ত ক্লিয়ার। মানে এই জায়গাটা একটু আমাদের সমস্যা হয় এমসিকিউ টাইমে, তাই আমি একটু একসাথে করে দিছি যাতে পরে সহজ হয়। ওকে, দেখো, আমরা অলরেডি সম্ভব কয়েকটা প্রশ্ন পড়ে আসছি, এগুলো প্রায় সেম।
দেখো, মাতৃকা কন্ডিন দ্বারা তৈরি, অবশ্যই। আবরণীকে পেরিকন্ডিয়াম বলে, ট্রু। অস্টিওব্লাস্ট বলে, ফলস। তাহলে কি হবে? 1 আর 3। দেখো, তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলা নির্মিত আবরণী দ্বারা পরিবেষ্টিত থাকে, তাই না? তাহলে একে বলে পেরিকন্ডিয়াম। পেরি মানে আবরণ, কন্ডিয়াম মানে কি? তরুণাস্থি। তাহলে পেরিকন্ডিয়াম। ল্যাকুইনি কিসে থাকে? এটা অস্থিতে থাকে। এটা গহ্বরের মতো, ঠিক আছে? এটাকে, এই গহ্বরের মধ্যে অস্টিওসাইট গুলা থাকে। মানে যদি একটা বোনের একটা পার্ট কেটে নাও, তখন দেখবা কি যে এরকম কয়েকটা ইয়ে থাকে, আহ, কিছুটা এরকম খালের মতো, পুলের মতো, ঠিক আছে? এই পুলগুলা হচ্ছে এরকম থাকে। তো এই ফাঁকা জায়গাগুলোকে ল্যাকুনি বলে, ঠিক আছে? এটার মাঝখানে অস্টিওসাইট গুলা থাকে, মানে অস্থিকোষ থাকে। আর এর আশেপাশে মাতৃকা যে থাকে, মাতৃকার মধ্যে ক্যালসিয়াম থাকে, তারপরে অন্যান্য খনিজ লবণ থাকে। এই কন্ড্রিওব্লাস্ট। কন্ড্রিওব্লাস্ট কি? এটা হচ্ছে কোষ, তাই না? তার মানে অস্থি, তরুণাস্থি কোষকে আমরা বলতেছি কন্ড্রিওব্লাস্ট। তরুণাস্থি কোষ। আর ফাইব্রোব্লাস্ট, ব্লাস্ট মানে তো আমরা জানি যে কি, ও সাদা শ্বেততন্তু তৈরি করে। তো এটা আমাদের কি রাইট অ্যান্সার হবে না, আমাদের কোনটা হবে? পেরিকন্ড্রিয়াম। তাহলে দেখো, অস্থির বৈশিষ্ট্য হচ্ছে দেহের সর্বাপেক্ষ দৃঢ় কলা। মাতৃকার মধ্যে অস্থিকোষগুলো ছড়ানো থাকে না, এবং মাতৃকা শক্ত ও ভঙ্গুর। তাহলে দেখো, এটা কি? আহ, অস্থিকোষের মাতৃকার মধ্যে অস্থিকোষগুলো ছড়ানো থাকে না, অবশ্যই কি এটা ভুল, তাই না? তার মানে কোনটা হবে? 1 আর 3। ঠিক আছে? তাহলে দেখো, অস্থিকোষগুলো কোথায় ছড়ানো থাকে? পাকস্থলীতে, অন্ত্রে, ফুসফুস, মাতৃকা। অ্যান্সার হবে মাতৃকায়। টেন্ডনের কাজ কি? দেহ কাঠামো গঠন করা, দৃঢ়তা প্রদান করা, অস্থি বন্ধনী গঠনে সাহায্য করা। অবশ্যই কি হবে না? অস্থি বন্ধনে গঠনে সাহায্য হবে না। এটা কোনটা হবে? এটা হচ্ছে লিগামেন্ট। কারণ লিগামেন্ট কি করে? একটা অস্থির সাথে আরেকটা অস্থির ইয়ে করে, সংযোজন করে, তাই না? তাহলে এটা কি করতেছে? অস্থি বন্ধনী তৈরি করতে সাহায্য করতেছে। এটার অ্যান্সার হবে লিগামেন্ট। তাহলে রাইট অ্যান্সার কোনটা? 1, 3। ঠিক আছে? তাহলে 1 আর 2 হবে রাইট অ্যান্সার। দেখো, কঙ্কালের সবচেয়ে অস্থি কঙ্কালের সবচেয়ে ছোট অস্থি কোনটা? এটা আমরা সবাই জানি, এটা সব আসে। এটা হচ্ছে স্টেপিস। ঠিক আছে? এটা খুব একটা মজার একটা জিনিস, একটু বলি। ভিতরে আমাদের কানে হচ্ছে 3টা পার্ট আছে, ঠিক আছে? 3টা পার্ট আছে। একটা হচ্ছে এক্সটার্নাল এয়ার বা বাইরের বহিকর্ণ, একটা হচ্ছে মধ্যকর্ণ, মাঝখানের কান, আর আরেকটা হচ্ছে অন্তঃকর্ণ, ঠিক আছে? এই পার্টটা। তো এই মধ্যকর্ণের যে পার্ট, এখানে হচ্ছে আমাদের একটা সাইডে কি থাকে? টিম্পেনিক মেমব্রেন থাকে, বা টিম্পেনিক পর্দা থাকে, যেখানে আমরা সাউন্ড যায়, ঠিক আছে? তো টিম্পেনিক পর্দার পরে আহ ইয়ে 3টা বোন থাকে, ঠিক আছে? 3টা বোনের মধ্যে যেই বোনটা আমাদের আহ, গঠন করে, তার মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে পিছনের বোন থাকে হচ্ছে স্টেপিস। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ছোট বোন, অনেক ছোট্ট, একটু ছোট্ট একটা বোন। অনেক ছোট, এরকম একটা শেপের ছোট একটা বোন, একটা হাতুড়ির মতো থাকে। তো এই ছোট বোনটাকে আমরা বলি স্টেপিস। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট বোন। আর ফিমার হচ্ছে সবচেয়ে বড়। ওকে। মানবদেহে পেশির ভূমিকা রাখে কে? মানবদেহে পেশির ভূমিকা রাখে হচ্ছে কিছু পরিমাণে গ্লাইকোজেন সঞ্চয় করে, দেহের আকার গঠন করে, এবং চলাফেরা সহায়তা করে। এটা কি হবে? তিনোটাই, তাই না? আচ্ছা, জীবের অস্থিকোষে শতকরা কত ভাগ অজৈব থাকে? যদি আমাদের 40 ভাগ জৈব থাকে, তাহলে কি 60 ভাগ অজৈব থাকে, তাই না? ওকে। তাহলে স্যাক্রাম কিসের অংশ? পেক্টোরাল গার্ডেল। দেখো, পেক্টোরাল মানে কাঁধ, ঠিক আছে? পেক্টোরাল মানে কাঁধ। পেলভিক গার্ডেল, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। পেলভিক গার্ডেলও কি হবে না? পেক্টোরাল গার্ডেলও হবে না। বক্ষপিঞ্জর আর মেরুদণ্ড, এটা হচ্ছে কিসের অংশ? মেরুদণ্ডের অংশ, তাই না? বক্ষপিঞ্জরে তো আমরা পড়ছি যে স্টার্নাম আর ইয়ে থাকে, পরশুকা থাকে, তাহলে এটাও হবে না। দেখো, উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। আহ জিনিসটা দেখো কি বলছে। এ অংশের ক্ষেত্রে বলা যায়, এ অংশ কি?
তরুণাস্থি, তাই না? তাহলে মানে এখানে কি থাকে, মাতৃকা কন্ডিন দ্বারা গঠিত, প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ এবং প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ, আর কি বলছে যে 40% জৈব পদার্থ থাকে। তাহলে খেয়াল করে দেখো, মাতৃকা কন্ডিন দ্বারা গঠিত এটা আমরা অলরেডি জানি। প্রোটোপ্লাজম স্বচ্ছ, কারণ কি প্রোটোপ্লাজম স্বচ্ছ হওয়ার কারণে এটা সাদা দেখায়, তাই না? তরুণাস্থি যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি, তখন দেখবে যে সাদা সাদা একটা নীল নীল একটা হোয়াইটিশ একটা ব্লুইশ একটা ভাব থাকে। ওটা হচ্ছে হায়ালিন এর জন্য হয়, ঠিক আছে? হায়ালিন নামের একটা বস্তু থাকে। ওই হায়ালিন বস্তুতে যদি কার্টিলেজে মানে তরুণাস্থিতে জমা হয় মাতৃকায়, তখন ওটা হচ্ছে নীলাভ একটা ভাব আনে, ঠিক আছে? এই কারণে হচ্ছে প্রোটোপ্লাজম খুব স্বচ্ছ হয়। আর 40% জৈব পদার্থ থাকে। এটা ভুল, তাই না? এটা কিসের ক্ষেত্রে থাকে? এটা অস্থির ক্ষেত্রে। আচ্ছা, তাহলে 1 আর 2। উদ্দীপকের প্রশ্নের আলোকে পরবর্তী উত্তর দাও। তাহলে দেখো, পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এখানে কি বলছে? এক্স স্থান। এক্স স্থান হচ্ছে আমাদের বুঝেছে সাইনোভিয়াল জয়েন্ট বা সাইনোভিয়াল সন্ধি। এটা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে কি হতে পারে? শক্ত হয়ে যেতে পারে, পুরুত্ব কমে যেতে পারে, আর হচ্ছে কি বলছে, ব্যথা হতে পারে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? হ্যাঁ, এটা শক্ত হয়ে যেতে পারে যদি এখানে কি থাকে না, পর্যাপ্ত পরিমাণে ফ্লুইডটা না থাকে। পুরুত্ব কমে যাবে, তাই না? কারণ হচ্ছে তরুণাস্থির ক্ষয় হয়ে এটা পুরুত্ব কমে যেতে পারে। আর কি, এখানে ব্যথা হতে পারে যদি কোনো প্রকারের প্রদাহ হয়। দেখো, কঙ্কালতন্ত্রে খনিজ লবণ সঞ্চয় করে। তার কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে তরুণাস্থি শক্ত হয় না, অস্থি শক্ত হয়, অস্থি মজবুত হয়। তার মানে কি হবে? 2 আর 3, তাই না? ওকে। তাহলে দেখো, কুনুই সোজা করতে হলে নিচের কোনটি সংকুচিত করতে হয়? কুনুই যদি তুমি সোজা করো তাহলে কি, কুনুই নিচে নেমে যাচ্ছে। আর যেটা নিচের দিকে নামবে তার উল্টা পার্টে কি হবে, মানে যেটা লম্বা হবে তার অপোজিট পার্টে কি, কুঁচকে যাচ্ছে। তাহলে এই যে সংকোচন হচ্ছে, এখানে কোথায় হবে? ট্রাইসেপসে, তাই না? ট্রাইসেপসটা কি হয়ে যাবে? সংকুচিত হয়ে ফুলে যাবে। তাহলে আর বাইসেপসটা হচ্ছে লম্বা হয়ে যাবে। তাহলে কোনটা হবে? ট্রাইসেপস। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও। দেখো কি বলছে, সাধারণত বয়স্করা আক্রান্ত হন এমন একটি রোগ হচ্ছে তার মানে সেটা হচ্ছে বলা যায় অস্টিওপোরোসিস, ঠিক আছে? অনেকদিন যাবত বাতযোগে ভুললে এবং যথাযথ চিকিৎসা না করা হলে এই রোগটা হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ওকে, তাহলে দেখো কি হতে পারে বয়স্কদের ক্ষেত্রে, তাই না? বয়স যাদের বেশি হয় তাদের কি হয়ে যায়, অস্থি শক্তি অস্থিসন্ধি যেটা আছে সেটার মধ্যে কোনো প্রকারের জীবাণু সহজে অ্যাটাক করতে পারে। তখন কি হয়? এ রোগ হয়। এ রোগ হচ্ছে রিমেটিক আর্থ্রাইটিস, বা এটাকে আমরা বলি গেটে বাত। এটা প্রতিরোধের উপায় উপায় কি? নিয়মিত ব্যায়াম, অধিক ঘুমানো, চর্বিযুক্ত খাবার গ্রহণ, আর কি বলছে, না খেয়ে থাকা। অবশ্যই না, কোনোটাই হবে না। এখানে কি হবে? আমরা দেখছি আঁশযুক্ত খাবার গ্রহণ, তাই না? তার মানে এটা হবে না। তারপরে না খেয়ে থাকা, এটাও হবে না। অধিক ঘুমানো, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আর কি, নিয়মিত ব্যায়াম। তাহলে নিয়মিত ব্যায়াম হবে রাইট অ্যান্সার। তরুণাস্থির বর্ণ কি? হলুদ, গোলাপি, হালকা নীল। বললাম না যে হায়ালিন নামের একটা বস্তু জমা হয়, ঠিক আছে? হায়ালিন নামের একটা বস্তু জমা হয়, যেটা হচ্ছে নীলাভ একটা উপাদান। এটা হচ্ছে যখন মাতৃকায় জমা হয় তখন দেখতে তরুণাস্থি নীলচে নীলচে লাগে, ঠিক আছে? আর হলুদ হইতো কখন? যদি এখানে ইলাস্টিন জমা হয়। কিছু তরুণাস্থিতে হয়, বাট এটা হচ্ছে আমরা এখন আমাদের জানার দরকার নেই, ঠিক আছে? সরি, ইলাস্টিন, ঠিক আছে? তাহলে ইলাস্টিন যেটাতে জমা হয় সেটা হচ্ছে হলুদ হবে। তাহলে দেখো, কঙ্কাল তন্ত্র, তাহলে দেখো, কঙ্কাল তন্ত্রের কাজ ভার বহন করা, রক্ষণাবেক্ষণ করা, ট্রু। রক্তকণিকা উৎপাদন, এটাও হবে। খনিজ লবণ সঞ্চয় করা, এটাও হবে। তার মানে কি, তিনটাই রাইট অ্যান্সার হবে। দেখো, সেতারা বেগমের হাত পায়ের ব্যথার জন্য তেমন কোনো কাজ করতে পারে না। চিকিৎসক বলেছেন তার শরীরে ক্যালসিয়ামের অভাব আছে। এখন ক্যালসিয়ামের অভাবে কোনটা হয়? অস্টিওপোরোসিস। তার মানে তার কোনটা হবে? অস্টিওপোরোসিস। সেতারা বেগমের উক্ত রোগের লক্ষণ কোনটি? অস্থির পুরুত্ব বেড়ে যাওয়া? অবশ্যই না, কারণ ছিদ্র হচ্ছে, কোমরে ব্যথা অনুভব হওয়া, অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া, পেশি শক্তি বাড়তে থাকা। এটাও হবে না, তাই না? আমরা পড়ছি যে এটা হয় না। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে, কি হবে, তার অস্থি ভঙ্গুর হয়ে যাবে, তাই না? তার অস্থি কি হবে? ভঙ্গুর হয়ে যাবে। আর কোমরে ব্যথা হবে কিছুটা, বাট এখানে মেইন অপশন হচ্ছে অস্থি ভঙ্গুর হয়ে যাও।
তাহলে দেখো, আহ, তার রোগ প্রতিরোধের উপায় হচ্ছে অলসময় জীবনযাপন পরিহার করা, ভিটামিন ডি যুক্ত খাদ্য কম খাওয়া অবশ্যই না, রাফেজ যুক্ত খাবার খাওয়া। কিন্তু কোনটা হবে, এক আর তিন, তাই না? কিন্তু এই ক্ষেত্রে কিছু মানে ইয়েও করতে হবে, ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে, তাহলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। তাহলে দেখো, টেন্ডনের প্রান্তভাগে আটিগুচ্ছ অ্যারিওলার টিস্যু বেষ্টিত অধিকতর হয়ে বড় আটিতে শ্রেণীবদ্ধ হয়, একে বলে কি, এটাকে বলতেছে আমরা পেরিটেন্ডিয়াম। ঠিক আছে, টেন্ডিয়াম মানে হচ্ছে টেন্ডন, আর পেরি মানে আবরণ, তাহলে টেন্ডনের আবরণকে আমরা বলতেছি পেরিটেন্ডিয়াম। তাহলে দেখো, পেরিকন্ড্রিয়াম কিসের আবরণ, তরুণাস্থির। তাহলে দেখো, লিগামেন্ট কি, এটা তো আমরা জানি, আর পেশিবন্ধনী আমরা জানি। ওকে, তাহলে দেখো, তুলির মা অস্টিওপোরোসিসে আক্রান্ত, তার যা খাওয়া উচিত, ননী তোলা দুধ, সয়া দ্রব্য এবং আয়রন সমৃদ্ধ খাবার। তাহলে দেখো, তার কি খেতে হবে, অবশ্যই ননী তোলা দুধ খেতে হবে, কারণ এটার মধ্যে কি থাকে, দুধের মধ্যে ক্যালসিয়াম থাকে। হ্যাঁ, তার এবং হচ্ছে সয়া দ্রব্য খাবার, ঠিক আছে। আয়রন সমৃদ্ধ খাবার খেয়ে অস্টিওপোরোসিস ঠিক হবে না, কারণ আয়রন কি আমাদের রক্তকণিকার তৈরিতে লাগে। তাহলে দেখো, ফিমারের অগ্রপ্রান্তে বল এবং পেলভিক গার্ডেলে কোটল থাকা, এদের সন্ধির প্রকৃতি কি ধরনের, পূর্ণ সচল, তাই না? বলকটল পূর্ণ সঞ্চয়। টার্সালের অবস্থান, টার্সাল মানে মনে রাখবা টো, আর টো কই থাকে, পায়ে থাকে, তাহলে এটা হবে পায়ে। ঈষৎ সচল অস্থিসন্ধি কোনটা, দেখো, মেরুদণ্ডের অস্থিসন্ধি করটিকা, কবজা, বলকটর, এটা পূর্ণ সচল। এটা কি আহ ইয়ে আহ, একদিকে মানে সচল, মানে পূর্ণ সচল, বাট একদিকে, এটা হচ্ছে করটিকা, এটা সম্পূর্ণভাবে অচল। তাহলে এটা কি হবে, মেরুদণ্ডের অস্থিসন্ধি। তাহলে সূর্যের আলোতে কোনটা সংশ্লেষিত হয়, ভিটামিন ডি। এটা হচ্ছে আমরা যখন পড়বো তখন দেখবো যে ভিটামিন ডি এর কারণে আমাদের একটা উপাদান আরেকটা উপাদানে কনভার্ট হয়ে যায়, ওই উপাদানের যে মানে কনভার্ট হওয়ার জন্য সূর্যের আলোটা লাগে। সূর্যের আলো যে ভিটামিন ডি তৈরি করে আমাদেরকে স্কিনে দিচ্ছে তা না, এখানে হচ্ছে একটা টাইপের, ধরো এ তৈরি হয় সূর্যের আলোর কারণে, সেটা বিতে তৈরি হয়। এই বিটা পরে আমাদের দেহে লিভারে যায়, হ্যাঁ, কিডনিতে যায়, তারপরে কিডনিতে গিয়ে এরপরে হচ্ছে ভিটামিন ডি তৈরি করে। ঠিক আছে, তো এই যে এ থেকে বি হয়, বি না হইলে কিন্তু লিভারে যায়, কিডনিতে যায়, ভিটামিন বি তৈরি করতে পারবে না। এটার জন্যই আমাদের মূলত সূর্যের আলো লাগবে। জিনিসটা এরকম না যে সূর্যের আলো থেকে ভিটামিন ডি ছুঁড়ে ছুঁড়ে তোমার গায়ে আসতেছে, জিনিসটা কিছু মানে এরকম না আর কি। তো দেখো, নিচের কোনটি কবজা সন্ধির উদাহরণ, আমরা অলরেডি জানি কোনোই। তারপরে দেখো যে চিত্রের অস্থি সন্ধিটার নাম কি, বল কোটর, এই বাকিগুলা হবে না, তাই না? ও কয়টি অস্থির সমন্বয়ে পরিপক্ক মানব কঙ্কাল গঠিত, আমরা অলরেডি জানি 206টা। লিগামেন্টের টিস্যুর ক্ষেত্রে বলা যায় হাড়ের সাথে পেশিযুগ সংযুক্ত থাকে না, কারণ হাড়ের সাথে কোনটা থাকে, টেন্ডন, তাই না? আচ্ছা, তাহলে আর বাকি দুইটা হবে, হাড়ের সাথে এটা থাকে আর এবং পিট বন্ড। নিচের কোনটি অঙ্কদন্তাল নখ না, হাড় হ্যাঁ, চুল না, লোম না, তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে, হাড়। অস্থিতে কত ভাগ পানি থাকে, আমরা অলরেডি পড়ছি 40 থেকে 50 ভাগ। আচ্ছা, অস্থি বৃদ্ধির জন্য নিচে কোনটা খনিজ লবণ, ভিটামিন আর খনিজ লবণ প্রয়োজন, ভিটামিন এ, সি, কে, ডি। কে, ভিটামিন ডি আর ক্যালসিয়াম, তাই না? তাহলে দেখো, জিনিসটা কি জানো, আসলে ভিটামিন ডিটা ক্যালসিয়ামটা অস্থিতে জমা করতে সাহায্য করে, এই কারণে আমরা মানে ডাক্তাররা বলে ভিটামিন ডিটা বেশি করে খেতে, ঠিক আছে। লিগামেন্টের তন্তুগুলো কোন আমিষ দিয়ে তৈরি হয়, দেখো, অ্যালবুমিন, গ্লোবিলিন, ইলাস্টিন, কন্ডিন। দেখো দেখো, এটা হচ্ছে মেন জিনিস হচ্ছে পিত্ত তন্তু দিয়ে হয়, তাই না? পিত্ত তন্তুর মধ্যে কি বেশি থাকে, ইলাস্টিন প্রোটিন বেশি থাকে, তাই অ্যান্সার হবে ইলাস্টিন। আচ্ছা, দেখো, পঞ্চাশোর্ধ্ব পুরুষ মহিলাদের জন্য দিনে কতটুকু ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন, আমরা অলরেডি পড়ছি, 1200 মিলিগ্রাম, অথবা 1.2 বা 1.2 গ্রাম, এটা যাতে ভুল না হয়, ঠিক আছে। 1.2 মিলিগ্রাম আসলো অথবা 1200 গ্রাম আসলো, এরকম ভুল করবা না। তাহলে দেখো, নিচের কোন কোন পেশির সংযোজন রেডিয়াস আনলাকে হিউমেরাসের কাছে নিয়ে আসে, দেখো, কোন পেশির কোন পেশিটাকে টানলে রেডিয়াস আনলাকে হিউমেরাসের কাছে আনবা, তাহলে দেখো, বাইসেপস, তাই না? তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বাইসেপস।
নিচের উদ্দীপকটা পড়ো। দেখো কি বলছে, যে কোনটা বি পার্ট কি। এই দেখো, বি পার্ট হচ্ছে একটা অস্থির সাথে আরেকটা অস্থির সংযোজন করছে, তাহলে এটা কি হবে? অবশ্যই লিগামেন্ট হবে, তাই না? আর এ হবে টেন্ডন। তাহলে এর টেন্ডনটা কি পীড়তন্তু দিয়ে গঠিত? না, শ্বেততন্তু দিয়ে গঠিত। আর স্থিতিস্থাপকতা তুলনামূলক কম, তাহলে 2 আর 3। এটা অ্যান্সার কি হবে দেখো, এটার অ্যান্সার হবে আহ বল ও কঠোর সন্ধি, ঈষৎ সচল সন্ধি, নিশ্চল অস্থি সন্ধি এবং কবজা সন্ধি। দেখো এটা দেখতে কিছুটা কি কবজার মতো, তাই না? তাহলে এটার অ্যান্সার হবে কবজা সন্ধি। আর নিচের অস্থি সন্ধিটা কোথায় পাওয়া যায়? কাঁধ, উরু, মেরুদণ্ড, হাতের কোণে। অ্যান্সার হবে হাতের কোণে। আচ্ছা, এখন একটু কয়েকটা আমরা সৃজনশীল প্রশ্ন একটু দেখি। অস্থি বন্ধনী কি? অস্থি বন্ধনী হচ্ছে আমাদের আহ অস্থিকে যে বেষ্টন করে রাখছে, এটাকে আমরা কি বলতেছি? অস্থি বন্ধনী, তাই না? তো অস্থি বন্ধনী কি করতে পারে? যে একটা অস্থির সাথে আরেকটা অস্থির সংযোজন করার পরে, অথবা ধরো যে অস্থিটাকে কাভার করে রাখতেছে, এটাকে আমরা বলতেছি পেরি অস্ট্রিয়াম। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি অস্থি বন্ধনী। তারপরে দেখো, সাইনোভিয়াল অস্থি সন্ধি কি? আমরা জানি একটা অস্থির সাথে আরেকটা অস্থি কি সাইনোভিয়াল সন্ধি দিয়ে যুক্ত থাকে। তো এটার মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে কি, এটার মধ্যে অবশ্যই সাইনোভিয়াল একটা গহ্বর থাকবে, সেই গহ্বরের মধ্যে এক ধরনের সাইনোভিয়াল ফ্লুইড থাকবে বা তরল পদার্থ থাকবে, এবং তারা কি করতে পারবে? তারা পূর্ণ সচল অস্থি হবে। আচ্ছা, তারপরে দেখো অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট কি? অস্টিও মানে অস্থি, এবং ব্লাস্ট মানে কোষ, তার মানে অস্থি কোষকে আমরা বলতেছি অস্টিওব্লাস্ট। টেন্ডন কি? টেন্ডন হচ্ছে পেশির সাথে অস্থি যে সংযোজন, এটাকে আমরা বলতেছি টেন্ডন। আর লিগামেন্ট কি? অস্থি এবং অস্থির সংযোজন, তাই না? অস্থি ও অস্থি, এটা হচ্ছে অস্থি ও পেশি। আচ্ছা, আর্থ্রাইটিস কি? আর্থ্রাইটিস মানে হচ্ছে, আর্থ্রাইটিস বলতে বুঝাইছে যে আইটিস মানে যে কোনো ধরনের প্রদাহ, তার মানে কোনো সন্ধি, অস্থি সন্ধির প্রদাহকে আমরা কি বলতেছি? আর্থ্রাইটিস। অস্থি সন্ধির প্রদাহ। ঠিক আছে। আর দেখো, দেহের সর্বাপেক্ষ দৃঢ় কলার নাম লেখো। আমরা অলরেডি জানি যে সর্বাপেক্ষ দৃঢ় কলা, দৃঢ় কলা কোনটা বলছে? এটা হচ্ছে অস্থি। আচ্ছা, অস্থি সন্ধিকে আমরা অলরেডি বললাম যে অস্থি সন্ধি কি? দুইটা অস্থির মধ্যে যে সংযোজন, সেটাকে আমরা বলতেছি অস্থি সন্ধি। ঠিক আছে। দেখো, আহ অস্টিওপোরোসিস হলে তুমি কিভাবে বুঝবে? অস্টিওপোরোসিস হলে আমরা কিভাবে বুঝবো যে অস্থি ভঙ্গুর হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে পেশি শক্তি কমে আসবে, ব্যথা হবে, এগুলো হচ্ছে অস্টিওপোরোসিসের লক্ষণ। শক্ত হয়ে যাবে। তারপর দেখো, অস্থি সঞ্চালনে সাইনোভিয়াল রসের ভূমিকা কি? তার কারণ হচ্ছে এটা পূর্ণ সচল। যদি এইটা না থাকে তখন কি হবে? তখন ঘর্ষণ হবে, ঘর্ষণে তখন কি হবে? ব্যথা অনুভব হবে। তাই ঘর্ষণকে পরিহার করার জন্য আমাদের অস্থি সঞ্চালনে সাইনোভিয়াল রসের ভূমিকা আছে। তারপরে দেখো, হাতের কনুইকে দরজার কবজের সাথে তুলনা করা হয়েছে কেন? কারণ হাতের কনুই একদিকেই নড়াচড়া করতে পারে, এবং দরজাও একদিকে নড়াচড়া করে, তাই হাতের কনুইকে দরজার কবজার সাথে তুলনা করা হয়েছে। সাইনোভিয়াল অস্থিসন্ধি বলতে কি বোঝায়? এখানে হচ্ছে সাইনোভিয়াল একটা গহ্বরের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড বা তরল পদার্থ থাকবে, যার কারণে সম্পূর্ণ বা পূর্ণ সচল আহ, চলাচল করা সম্ভব। ঠিক আছে, অস্থিসন্ধি করা সম্ভব। গেটেবাত বলতে কি বোঝায়? আর্থ্রাইটিস রোগকে গেটেবাত বলে। তো এখানে কি হয়? এখানে প্রত্যেকটা হাত, যে হাতে এবং পায়ের যে অস্থিসন্ধি আছে, তার মধ্যে কি হয়? প্রদাহ তৈরি হয়। প্রদাহের কারণে প্রদাহ হয়। ঠিক আছে। যদি তোমাদের ধরো পরীক্ষার হলে টাইম নেই, তখন তোমরা এভাবে লিখতে পারো, প্রদাহের কারণে কি হয়ে যায়? অস্থিসন্ধি ফুলে যায়। ফুলে যায়। অস্থিসন্ধি যদি ফুলে যায় তখন কি করা যায় না? নড়াচড়া করে না ও ব্যথা করে, তাই না? কারণ এখানে প্রদাহ হয়েছে, একটা ব্যাকটেরিয়া আক্রমণ করলে অবশ্যই সেখানে কি হবে? কিছু প্রদাহ হবে, জ্বালা পোড়া হবে, ব্যথা হবে, এই কথাটাই বলছে। ঠিক আছে, এটুকু লিখে দিলেই হয়। এবং এটা কোথায় হয়? এগুলো সব, এগুলো বেশিরভাগ হাত, হাতের আঙ্গুলে হয়।
ওকে, দেখো, তাহলে দেখো প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক সৃজনশীল প্রশ্ন। এখানে কি কি আছে? এর গঠন, এ মানে পেশির গঠন। পেশির গঠন আমরা ব্যাখ্যা করব যে কি থাকে। পেশি কলা থাকে, পেশি কলাগুলো কি কিছু কয়েকটা ফাইবার দিয়ে আবদ্ধ থাকে, তাই না? উম, এগুলো হচ্ছে তখন সার্কোলেমা দিয়ে তৈরি হয়। সার্কোলেমা গুলা কি করে, এক একটা পেশি, এক একটা ফাইবার, এক একটা পার্টকে আমরা বলতেছি এক একটা ইয়ে আবরণ। হ্যাঁ, আবরণ দিয়ে সার্কোলেমা, যে আবরণটা আছে এই আবরণ দিয়ে প্রত্যেকটা পেশি ফাইবার আলাদা করে যুক্ত থাকে, তো কয়েকটা পেশি ফাইবার মিলে পেশি কলাটা গঠন করতেছে। এ আর বির মধ্যে পার্থক্য কি? এ হচ্ছে পেশি, বি হচ্ছে অস্থি। আমরা অস্থি আর পেশির পার্থক্য লিখবো। আচ্ছা, লিগামেন্ট ও টেন্ডনের তুলনা। লিগামেন্ট কি? এটা শ্বেত বর্ণ পিত্ত বর্ণ দিয়ে তৈরি হয়। টেন্ডন হচ্ছে শুধুমাত্র শ্বেত বর্ণ দিয়ে তৈরি হয়। এটা অস্থি এবং অস্থির মধ্যে সংযোজন করে। এটা কি করে? এটা হচ্ছে অস্থির পেশির মধ্যে সংযোজন করে। এটা স্থিতিস্থাপকতা বেশি, এটা স্থিতিস্থাপকতা কম। এখানে ইলাস্টিন পাওয়া যায়, এখানে ইলাস্টিন পাওয়া যায় না। ঠিক আছে, এগুলোই হচ্ছে তুলনা। প্রাণীর চলনে এ বি সি ডির ভূমিকা লেখো। অবশ্যই অস্থি কি করতেছে? একটা দেহ কাঠামো তৈরি করতেছে। পেশি কি করতেছে? চলাচলের সাহায্য করতেছে। লিগামেন্ট কি করতেছে? দুইটা অস্থির মাঝখানে সংযোজন করে রাখতেছে। আর টেন্ডন কি করতেছে? পেশির সাথে মাংসপেশি, পেশির সাথে অস্থির সংযোজন করতেছে। তাহলে চারোটারই আমরা ভূমিকা লিখবো। পি অংশটা অস্বাভাবিকতার ফলে সৃষ্ট রোগগুলার ব্যাখ্যা করো। তাহলে দেখো, পি অংশটা কি? এটা হচ্ছে অস্থির অংশ। তো এই অস্থির অংশে কি থাকে? যদি কোনো প্রকার অস্বাভাবিকতা হয় তখন দুইটা রোগ হতে পারে। একটা হচ্ছে অস্টিওপোরোসিস, এবং আরেকটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা, এক্স এবং ওয়াই। এক্স কি? এক্স হচ্ছে অস্থি, ওয়াই হচ্ছে পেশি। তাদের সমন্বিত কার্যক্রম কিভাবে পেশি ভূমিকা রাখে? এখানে হচ্ছে আমরা বাইসেপস ট্রাইসেপস এর যেই ব্যাপারটা আছে, যে বাইসেপস সংকুচিত হয়, ট্রাইসেপস প্রসারিত হয়, তখন হচ্ছে হাত চলে আসে কাছে। হুম, ঠিক আছে, তখন হচ্ছে হাত কাছে চলে আসে। আর দেখো ট্রাইসেপস ফ্ল্যাট হয়ে গেছে। আর হচ্ছে যখন বাইসেপস হচ্ছে কি হয়ে যায়, প্রসারিত হয়ে যায়, ট্রাইসেপস হচ্ছে সংকুচিত হয়ে যায়, তখন হাত কি হয়? হাতে দূরে চলে যায়, তাই না? তাহলে এই যে এই জিনিসটা নেমে যায়। তাহলে এই ব্যাপারটাই আমরা এখানে ছবি এঁকে ব্যাখ্যা করব। ওকে, তাহলে দেখো, জনির আম্মুর বয়স 55 বছর। তার মেনোপজ হওয়ার পর তিনি একটি বিশেষ রোগে আক্রান্ত হয়েছে। পূর্বে দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস রোগে আক্রান্ত ছিলেন। প্রথম আক্রান্ত রোগ কি? যেহেতু তার মেনোপজ হয়ে গেছে, তার মানে কি তার ক্যালসিয়ামের অভাব হচ্ছে। ক্যালসিয়াম যদি কম হয়ে যায় তখন তার কি হবে? অস্টিওপোরোসিস হবে। ঠিক আছে। আর জনির আম্মুর আক্রান্ত দ্বিতীয় রোগের প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা লিখো। আর্থ্রাইটিস হবে। আর্থ্রাইটিস কি হবে? আমরা আঁশযুক্ত খাবার খাবো, নিয়মিত ব্যায়াম করব, ঠিক আছে, হাঁটা চলা করব, তারপরে হচ্ছে আহ অলসময় জীবনযাপন পরিহার করব। এগুলো করলে কি হবে? আর্থ্রাইটিস হবে না। দেখো, পি ও কিউ দুটি কলা। পি কলাটির গঠন তরল ও কিউ কলাটির গঠন ক্যালসিয়াম জাতীয় শক্ত পদার্থ দিয়ে তৈরি। কিউ কলাটি পি কলার নানা উপাদান তৈরিতে ভূমিকা রাখে। দেখো, কিউ কলাটি হচ্ছে, আমরা এখানে তার মানে বুঝতে পারতেছি এটা অস্থি, কারণ এটা কি শক্ত এবং এখানে ক্যালসিয়াম যুক্ত হয়। আর পি কলাটা কি? পি কলাটা হচ্ছে রক্ত কণিকা, তাই না? বা রক্ত যদি বলি, তখন পিও কিউ একই ধরনের কলা ব্যাখ্যা করো। হ্যাঁ, আচ্ছা, পিও কিউ একই ধরনের কলা ব্যাখ্যা করা মানে বলতে কি বুঝেছে? দুইটাই হচ্ছে যোজক কলা। হ্যাঁ, একটা যোজক কলা রূপান্তরিত রূপ, আর একটা হচ্ছে যোজক কলা। তাহলে দেখো, স্পেশাল যোজক কলা। তাহলে দেখো, পি এবং কিউ একই, তো তাদের মধ্যে গাঠনিক ভিন্নতা বিদ্যমান। কেন গাঠনিক ভিন্নতা বিদ্যমান? কারণ যে মাতৃকা থাকে, মাতৃকার মধ্যে কোনো প্রকারে ক্যালসিয়াম থাকে না, কিন্তু কিউতে কি থাকে? ক্যালসিয়াম থাকে, তাই না? আর এখানে কি থাকে? রক্তকোষ থাকে, রক্তকোষ থাকে, মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আর এখানে কি থাকে? এখানে অস্থিকোষ থাকে। এটা কি হয়? তরল হয়, এবং এটা হচ্ছে শক্ত হয়, তাই না? তো এরকম আমরা বিভিন্ন গাঠনিক ভিন্নতা ব্যাখ্যা করব।
দেখো, মানব কঙ্কালে পর্যবেক্ষণের সময় রমিজ স্যারের হাত ও পায়ের অস্থিসন্ধি দেখে বলেন এগুলো সাইনোভিয়াল অস্থিসন্ধি। তাছাড়া তিনি বাইসেপস ও ট্রাইসেপস পেশির কার্যক্রম ব্যাখ্যা করেন। তাহলে অস্থিসন্ধিটি পরিষ্কার পরিষ্কার চিহ্নিত চিত্র আঁকো। তখন আমরা কি করব, ছবিটা প্রথমে একটা হাড় এঁকে নিব, ঠিক আছে? তারপরে কি করব, আরেকটা হাড় এঁকে নিব। অবশ্যই মনে করে দুইটার উপরে কিছু পরিমাণে তরুণাস্থি দিব, নাহলে কিন্তু চিত্র ভুল হয়ে যাবে, আমাদের বই অনুযায়ী হবে না। তারপরে মাঝখানে হচ্ছে এরকম আরেকটা লেয়ার দিব, কারণ এটা কি একটা গহ্বর, তাই না? এই যে এরকম একটা গহ্বর। তারপরে এই যে ফোঁটা 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 দিব। এটা হচ্ছে আমাদের, বলবো এটা হচ্ছে গহ্বর, এটা তরুণাস্থি, এটা অস্থি, এটা হচ্ছে আহ তরল পদার্থ, এটা গহ্বর। ঠিক আছে, এইভাবে করে লেবেলিং করে আঁকবো। আর চলনে উদ্দীপকের উল্লিখিত পেশি কার্যক্রম যেটা বললাম বাইসেপস এবং ট্রাইসেপস এর ব্যাপারটা ব্যাখ্যা করব। আচ্ছা, এক্স গঠনের এক্স অংশের গঠন ব্যাখ্যা করো। এক্স গঠন হচ্ছে এখানে লিগামেন্ট বুঝাইছে, এবং ওয়াই গঠন হচ্ছে এখানে অস্থি বুঝাইছে। তার মানে এখানে আহ এক্স গঠন কিভাবে করে এবং ওয়াই গঠন কিভাবে, মানে অস্থি সন্ধি এবং অস্থি মিলে কিভাবে সঞ্চালন করতেছে, এটাকে আমরা ব্যাখ্যা করব। আচ্ছা, গিটে প্রদাহ অস্থি সন্ধি শক্ত হয়ে যায়, গিট ফুলে যায়, অবশ্যই আমরা বুঝতে পারছি এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর বি হচ্ছে অস্থি ভঙ্গুর হয়ে যায়, পেশি শক্তি কমতে থাকে, পিঠের পিছনের দিকে ব্যথা অনুভব হয়, এটা কি হবে? এটা হচ্ছে আমাদের অস্টিওপোরোসিস। তার মানে এতে যে লক্ষণ প্রকাশ পায় তার প্রতিকার ব্যাখ্যা করো। তো আমরা এতে হচ্ছে লিখবো যে আঁশযুক্ত খাবার খাবো, হ্যাঁ, যেগুলো আমাদের রিউমেটিক আর্থ্রাইটিসের প্রতিকার, সেগুলো লিখবো। আর বিতে আমরা কি করব, অস্টিওপোরোসিস কিভাবে না হয় সেটা ব্যাখ্যা করবো, যে মানে ক্যালসিয়াম ঠিক মতো খেতে হবে, তারপরে হচ্ছে দুধ জাতীয় ননি তোলা দুধ খেতে হবে, ঠিক আছে? তারপরে খুব ভালো খাবার খেতে হবে, হ্যাঁ, হাঁটাচলা করতে হবে, এগুলা। ওকে। বি চিহ্নিত অংশটি কিভাবে বাঁকানো বা সোজা করা যায় তা ব্যাখ্যা করো। তা বি চিহ্নিত অংশটি বলতে বুঝাইছে সন্ধি, অস্থি সন্ধি। কিভাবে বাঁকানো যায়, কিভাবে সোজা করা যায় ব্যাখ্যা করো। তখন আমরা হচ্ছে পূর্ণ সচল, আহ অ- অ- সচল এবং হচ্ছে পূর্ণ অচল, এই তিনটার হচ্ছে ব্যাখ্যা করব, ঠিক আছে? কিভাবে বাঁকানো করা যায়, কিভাবে সোজা করা যায়। তারপরে দেখো এ এবং সি। এ কি? এ হচ্ছে হাড় বা অস্থি, সি হচ্ছে মাংসপেশি, এবং এদের ভূমিকা বিশ্লেষণ করব। এখানেও সেম। ওকে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আই হোপ তোমরা বুঝতে পারছো। তো এখানেই শেষ করে দেই। আশা করি তোমাদের ক্লাসটা বোঝা হয়েছে, ঠিক আছে? থ্যাঙ্কস টু অল।